আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তো বা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি নিচ তলাটায় বারান্দা ছিল, উপরের 2 তলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে, অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়তো। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন, যে রাতের বেলা তার আম্মার সাথে উনি থাকবেন। দিনের বেলা অন্যরা থাকতেন এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন খুব বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2টো বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে, বারান্দার ওই পাশে রয়েছে বাগান। তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন, পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পাইচারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে 3য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না,
আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে মানে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন। তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা তিনজন থাকবেন রুমে। তো সে কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগতে পারেন। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সে চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান। এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতে উনি একদম মানে ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যে আজকে রাত্রে আমাকে জাগতে হবে। উনি অন্যান্য দিনের মধ্যে স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালে বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো, মানে সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও মানে ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভেতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখছেন, কিন্তু সকালবেলা উনি দোতলার ওই জায়গাটাতে ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালাবন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি, রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন যে কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড় পরা। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢোকেনি।
আর যেহেতু এটার বারান্দা নাই, সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন, না, আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে, আপনি এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন উনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম? এটা এই কাফন পরা, এটা কি দেখলাম? তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে, তুমি এটা ভুল দেখেছো, ওটা তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো, সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে, যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে বেশ কিছু আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেওয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, আর ওই সময় শৈত্য প্রবাহও পড়েছিল। আর ওই রুগীর স্ত্রীর সাথে ওই রুগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমানা আপু আমাকে বলেছিল ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমানা আপুর আম্মা বললেন যে, ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমানা আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন, আপনারা আমাদের রুমে বসেন। ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে, আপনার ছেলের রুমে যান। যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা, এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়েছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে, এইগুলো ওনারা শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে আর ওই রুগীটার আছে। তো পশ্চিম দিকের দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি, এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন, এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো, মেঘটা দাঁড়ালো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে, রোমানা, আমি যেটা দেখেছি, তুমিও কি সেটা দেখেছো? বলে, হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে একজন নার্স প্রবেশ করে ওই 2 জন মহিলা এবং ওই বাচ্চা, তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে।
তখন তারা তো ছুটতে ছুটতে ওই কোষে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। তো অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। তো ঘটনাটি আমার ধারণা ছিল যে হয়তো এখানেই শেষ, কিন্তু আর একটা বিষয় এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিল, ঠিক 2010 সালে একই হসপিটালে ওনার আব্বাকে ভর্তি করায়। ওনার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মোটামুটি খুবই ভালো লেভেলের একজন কর্মকর্তা ছিলেন। তো যার কারণে ওখানে ভিআইপি কেবিনে তাকে ওঠানো হয়, আর ওখানে ওইটা ছিল, উনি আমাকে বলেছেন ওই হসপিটালের দোতলাতে 207 নাম্বার রুমে ওনারা অবস্থান করছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার আব্বার অবস্থা খারাপ হওয়ার কারণে আইসিইউতে শিফট করা হয়। কিন্তু ওনারা, রোমানা আপু এবং ওনার আম্মা তখন ওই 207 নাম্বার রুমেই ওনারা ছিলেন। আইসিইউতে তো ওনারা থাকতে পারবেন না, ওনাদের তো হসপিটালে অবস্থান করতে হবে, এই জন্য 207 নাম্বার রুমে ওনারা ছিলেন। তো ওনারা খেয়াল করলেন ওনাদের পাশে এক রুম পরে 209 নাম্বার রুমে সাদা কাপড় পরা, অধিকাংশ লোকই সাদা কাপড় পরা, মনে হচ্ছে খুব সম্ভ্রান্ত বংশের এবং পরহেজগার পরিবারের বেশ কিছু লোক, কিছু মহিলা, কিছু পুরুষ, একজন রুগীকে নিয়ে আসলো। রুগীকে নিয়ে আসার পরে ওই রুমের মধ্যে থেকে গুঞ্জন শুনছে যে তারা কথা বলছে, এবং ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন রুমের বাইরেও দাঁড়ানো। তো রুমানা আপু খুব অবাক হচ্ছেন, কি মানে ওনাদেরকে দেখে খুব সম্ভ্রান্ত এবং পরহেজগার বলে মনে হচ্ছে। এটা কিন্তু 2010 সালের ঘটনা। আমি ফার্স্টে যে ঘটনাটা বলেছি এটা 1991 সালের ঘটনা। 1991 সালে ওনার আম্মা অসুস্থ ছিলেন, আর 2010 সালের আব্বা অসুস্থ হন। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে সিঁড়ি দিয়ে একটা 6-7 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে, সাদা একটি ফ্রক পরা, খুব সুন্দর একটি বাচ্চা মেয়ে। উনি অবাক হয়ে ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ওই মেয়েটার সাথে একটা অদ্ভুত জিনিস ছিল, যেটা রোমানা আপু খেয়াল করেন। সেটা হচ্ছে, মনে হচ্ছিল ওই মেয়েটার সাথে ছোট্ট একটা মানে বালিশের মতো, মানে আমরা যেরকম মহিলাদেরকে ছোট্ট ভ্যানিটি ব্যাগ দেখি, মনে হচ্ছে যে ওই মেয়েটার সাথে একটি ভ্যানিটি ব্যাগের মতো আছে, সেটার আকৃতি একটা ছোট্ট বালিশের মতো, এবং সেটি একটি মনে হচ্ছে একটি আলোর একটা বক্স, মানে সেটার ভিতর থেকে আলো ঠিকলিয়ে বের হচ্ছে, মনে হচ্ছে ওটা একটা আস্ত একটা লাইট। মেয়েটি দৌড়ে দৌড়ে কি করলো, ওই 209 নাম্বার রুমটাতে চলে গেল, এবং 209 নাম্বার রুমে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই ওই রুম থেকে আর্তনাদের শব্দ, সবার কান্নার শব্দ। তো উনি ছুটে ওই রুমে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই বেডে একটি পুরুষ এবং বয়স্ক পুরুষের মৃতদেহ পড়ে আছে, এবং ওই রুমে কোনো বাচ্চা মেয়ের কোনো নিদর্শনই নাই। উনি চিন্তা করলেন যে তাহলে এই পাশে ওয়াশরুম হয়তো থাকতে পারে, ওয়াশরুমের দিকে যেতে পারে বাচ্চা মেয়ে। উনি দেখলেন না, এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, বারান্দাও নাই। তাহলে এই মেয়েটা কোথায় গেল? ওই সময় যেহেতু মানুষ মারা গিয়েছে, কৌতূহল হয়ে কাউকে জিজ্ঞেস করা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে লাশ বের করার সময় ওই রোগীর একজন আত্মীয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, একটু আগে আমি একজন মেয়েকে ঢুকতে দেখেছি, আপনারা কি দেখেছেন? বলে, কই না তো, আমাদের সাথে কোনো মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আসে নাই, আর আমরা কোনো মেয়েকে দেখি নাই। উনি খুবই অবাক হন যে তাহলে আমি কি দেখলাম। উনি প্রথম 1991 সালে যে ঘটনাটা ফেস করেছিলেন, যে কি মেঘের মতো মেঘ চলে গেল, তারপর একজনের মৃত্যু হলো, আবার একটি বাচ্চা মেয়ে সে ওই রুমে ঢুকলো, কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। উনি কি দেখলেন, কি ছিল ঘটনা?
এই রহস্যের আজও কুলকিনারা হয়নি। হসপিটাল কেন্দ্রিক এই ঘটনাটি রোমান আপু আমাকে শেয়ার করেছেন। লিসেনার, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমি যে স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি যিনি পাঠিয়েছেন, যার কাছ থেকে এটি সংগ্রহ করা হয়েছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুল হাসান। ওনার গ্রাম হচ্ছে ফতেহপুর, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এটি একটি গ্রামের ঘটনা। ঘটনাটির সময়কাল ছিল 1996 বা 97 সাল। যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের এই ফরিদ ভাই। ফরিদ ভাই ছোটবেলাতেই উনি ওনার মা বাবাকে হারান এবং উনি ওনার দাদা দাদির কাছে বড় হতে থাকেন। উনি যখন 7 থেকে 8 বছর বয়সে পৌঁছান, ঠিক এমন একটি সময়ে উনি ওনার দাদা দাদির সাথে ওই ফতেপুর গ্রাম থেকে একটু দূরে, 5-7 কিলোমিটার দূরে, উনি ওনার মামির বাড়িতে বেড়াতেছেন। ওখানে বেড়াতে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে আবার দাদা বাড়িতে ফিরে আসার যখন ওনার আগ্রহ সৃষ্টি হয়, তখন খুব কান্নাকাটি করেন। একদিন হঠাৎ এরকম কান্নাকাটি যখন জুড়ে দেন, তখন সময় ছিল 3টা কি 3:30, শীতকাল। তো এই দুপুরবেলা, মানে পরন্ত দুপুরে যখন কান্নাকাটি শুরু করে দেন যে উনি আবার ফিরে যাবেন, দাদা বাড়িতে আবার ফিরে যাবেন, তখন দাদা দাদি পরে একটু মুসিবতে, কারণ হঠাৎ করে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন কি করা যায়। এদিকে ওনার দাদিও চাচ্ছিলেন তাড়াতাড়ি ফিরে যেতে, কারণ বাড়িতে ওনার অনেক কাজ ছিল। তো উনিও ওনার হাজবেন্ড মানে এই ফরিদ ভাই দাদাকে রিকোয়েস্ট করলেন, তাহলে চলো আমরা চলে যাই। এখন হঠাৎ করে ওইখান থেকে ফতেপুর যাওয়ার জন্য একমাত্র বাহন ছিল ভ্যান, যেহেতু গ্রামের রাস্তা এবং পাকা রাস্তা না, মাটির রাস্তা, মিঠো পথ। কিন্তু এখন ভ্যান কোথায় পাবে? ভ্যান খুঁজতে হবে। কিন্তু আশেপাশে ওই সময়ে কোনো ভ্যান খুঁজে পাচ্ছিলেন না ফরিদ ভাইয়ের দাদা। তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, চলো আমরা হেঁটে যাই। কিন্তু ফরিদ ভাইয়ের দাদার কাছে একটি বাইসাইকেল ছিল। তখন ওই মামা বাড়ি থেকেও মানে ওনার এক ফুফাতো ভাই ওনার সাথে ছিল, তারও প্রায় একই রকম বয়স, নাম হচ্ছে রাজীব, সেও সাথে আসে। তো ওনার দাদা সিদ্ধান্ত নেন যে রাজীবকে সাইকেলের সামনে বসাবেন এবং ফরিদ ভাইকে পেছনে বসাবেন, এবং পেছনে বসিয়ে উনি সাইকেলটা ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে আসবেন এবং ওনার দাদি হাঁটতে থাকবেন। তো এইভাবে আগাতে থাকবেন। পথে ভ্যান পেয়ে গেলে তাদেরকে ভ্যানে উঠিয়ে দিয়ে উনি সাথে সাইকেল চালিয়ে আসতে থাকবেন। তো এরকম প্রায় 3 কিলোমিটার থেকে বা 3 কিলোমিটার বেশি, প্রায় 5 কিলোমিটার এরকম হেঁটে আস্তে আস্তে ওনারা ক্লান্ত হয়ে যান এবং ওনারা কোনো ভ্যান পান না। তখন ফরিদ ভাইয়ের দাদা ওনার দাদিকে বলেন যে তোমরা এই জায়গাটাতে একটু বসো, এই পাশে একটা বাজার আছে, তো আমি বাজার থেকে একটি ভ্যান নিয়ে আসি, এভাবে তো এত দূরের পথ তো হেঁটে যাওয়া যাবে না। তো এখন উনি অপেক্ষা করেন, মানে ফরিদ ভাইয়ের দাদি, ফরিদ ভাই এবং তার ফরিদ ভাইয়ের ফুফাতো ভাই রাজীব ভাই, তাকে নিয়ে অপেক্ষা করতে থাকেন। তো অনেকক্ষণ হয়ে যায়, তখন প্রায় 5টা বেজে যায়, কিন্তু কেউ আর আসে না। তখন ওনার দাদি সিদ্ধান্ত নেয় যে এই মেঠো পথ দিয়ে যদি সোজা জমির আল ধরে হাঁটা যায়, তাহলে খুব দ্রুত তাদের গ্রাম ফতেপুরে পৌঁছানো যায়। যেহেতু উনি আসছেন না, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে উনি সিদ্ধান্ত নেন যে এই ফরিদ এবং রাজীব, এই দুজনকে নিয়ে উনি এই জমির আল ধরে উনি হেঁটে চলে যাবেন। কিন্তু ফরিদ ভাইয়ের দাদা কিন্তু বারবার তার দাদিকে বলে গিয়েছিলেন যে উনি না আসা পর্যন্ত কোনোভাবেই যেন এখান থেকে ওনারা একা না যান। কিন্তু ফরিদ ভাইয়ের দাদি কি মনে করে, কি তার মনে এসেছিল, ওটা উনি নিজেও বলতে পারেন না, যে উনি হঠাৎ করে মনে আসে এবং তাদেরকে নিয়ে ওদিক দিয়ে হাঁটা শুরু করেন। তো হাঁটা শুরু করেছেন, হাঁটতে হাঁটতে বেশ খানিকটা হাঁটার পরে, কারণ ফরিদ ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে রাস্তার এপাশ থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে ওপাশে ফতেপুর গ্রামটা দেখা যায়, কিন্তু যেহেতু শীতকাল, কুয়াশা পড়ছিল, আবার সন্ধ্যা নেমে আসছিল, এই জন্য বেশ খানিকটা জায়গা বা দূরের গ্রামটি অস্পষ্ট হয়ে পড়ে। এখন
ওনারা কিছু দূর হাঁটার পরেই দেখেন যে আইলের পাশে একজন লোক, তিনি ধান কাটছেন এবং একজন মহিলা নতুন শাড়ি পরা, শাড়ির রংটা ছিল ধবধবে সাদা, নতুন শাড়ি পরা পাশে দাঁড়িয়ে আছে। এই দুইজন লোককে ওনারা দেখেন। তখন ফরিদ ভাইয়ের দাদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ফতেপুরের রাস্তাটা কোন দিক দিয়ে যাব? তখন যিনি ধান কাটছিলেন ওই লোকটা, উনি বলেন, উত্তর দিকে যান। যখন এই কথাটা বলেছে তখন ফরিদ ভাই বলছেন যে তার কণ্ঠস্বরটা কিন্তু স্বাভাবিক ছিল না, মনে হচ্ছে গোঙানির যেরকম শব্দ হয় এরকম গোঙানি শব্দ করে কেউ যদি কথা বলে অমন শোনা যাচ্ছিল যে উত্তর দিকে যান। তখন ফরিদ ভাই দাদি চিন্তা করেন যে উত্তর দিকে তো আমাদের যাওয়ার কথা না, আমরা তো যাবো দক্ষিণ দিকে, কারণ ওই গ্রাম থেকে ওটা দক্ষিণ দিকে, যেদিকে হাঁটা শুরু করে ওখান থেকে দক্ষিণ দিকে ওনাদের গ্রাম, কিন্তু উত্তর দিকে কেন যেতে বললো? তখন ফরিদ ভাই দাদি চিন্তা করলেন হয়তো বা এই দিক দিয়ে সহজে যাওয়া যাবে বলে বলেছেন, যেহেতু আমি একজন একা মহিলার সাথে দুটো বাচ্চা আছে। এই চিন্তা করে উনি মনে করেছেন যে হয়তোবা তিনি সাহায্য করার জন্যই উত্তর দিক দিয়ে যেতে বলেছেন, এই জন্য উনি উত্তর দিক দিয়ে যাওয়া শুরু করেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে ফরিদ ভাই এবং তার যেই ফুফাতো ভাই রাজীব এবং ওনাদের দাদি তারা লক্ষ্য করেন যে দুজন ব্যক্তিকে দেখেন, একজন ধান কাটছে আর একজন লাল একটি শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চেহারাটা ওনারা দেখেন নাই, ঘোমটা দেওয়া ছিল, কিন্তু যিনি ধান কাটছিলেন তার চেহারা দেখা যাচ্ছে। তাকে জিজ্ঞেস করেন, তার দাদি জিজ্ঞেস করেন যে ভাই ফতেপুর কোন দিকে যাব? তখন তিনি কোনো কথা বলেন না, হাত দিয়ে উত্তর দিকের একটি রাস্তা দেখিয়ে দেন। ওই সময়ে ওনার দাদি আবার ওই দিক দিয়ে হাঁটা শুরু করেন। তখন হঠাৎ করে ফরিদ ভাইয়ের মনে হয়, আরে এই লোকটাকে তো আমি একটু আগেই দেখেছি, উনি তো সেই লোক যিনি একটু আগে আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিয়েছিলেন, ইনি এখানে আসলেন কিভাবে? সন্দেহ লাগে। তখন উনি ওনার দাদিকে বলেন, দাদি দাদি একটু আগে তো এই লোককে আমরা দেখেছি, একটু আগেই তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। তখন ওনার সাথে থাকা ফুফাতো ভাই রাজীব বলে, হ্যাঁ দাদি এই লোকটাকেই তো আমরা দেখেছি, একটু আগেই তো আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিল। তখন ওনার দাদি বলছেন যে না না, তোমাদের কোনো ভুল হচ্ছে, এই লোক না সেই লোক না, মানে এই লোক সেই লোক না। তখন ওরা বারবার বলছে না এটাই সে লোক, কিন্তু ওনার দাদি বলে যে না ইনি মানে এই ব্যক্তি সে ব্যক্তি না, ওনার দাদি মানতে চান না। তো ওনাদের সাথে কথা বলতে বলতে এই কথা বলতে বলতে পথ আগাচ্ছেন, আগাতে আগাতে আরেকটু দূরে এসে দেখে একজন বেটে করে বৃদ্ধ লোক, একদম শরীরে কোনো বলতে পারেন যে মাংস নাই, মানে খুবই রোগা, কিন্তু উনি ধান কেটে বিশাল এক স্তূপ করেছেন। তখন তার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন যে এই দেখ দেখ, এই যেই লোকটা ইনি যে এত ধান কেটেছে, ইনি এটা কিভাবে নেবেন? তার তো নেয়ার আহারে, এটা তো নেয়ার লোক নাই, এটা মাথায় তুলে দেবে কে? তুলে দেওয়ার লোকও তো নাই। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওনারা তিনজনই দেখছেন যে ওই লোকটা এক হাত দিয়ে ওই ধানের যে গাইডটা উনি তৈরি করেছেন এক হাত দিয়ে মাথায় উঠিয়ে হাঁটা শুরু করেছেন, এবং হাঁটতে হাঁটতে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন। তখন তার দাদির হঠাৎ করে একটু টনক নড়ে, বলতেছে এই দেখ, এই লোকটার এত শক্তি কিভাবে হলো যে এক হাত দিয়ে এত বড় একটা গাইড, যেখানে একটা শক্তিশালী মানুষের পক্ষেই দুই হাত দিয়ে এটা উপরে তোলা সম্ভব না, কয়েকজন লোক লাগবে, ইনি এক হাত দিয়ে কিভাবে এটা নিজের মাথায় তুলে হনহন করে হেঁটে কোথায় চলে গেলেন? তখন ওনার দাদির মনের মধ্যে একটু খটকা লাগে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, কিন্তু ফরিদ ভাই খেয়াল করছে যে ওনারা যেই দিকে হাঁটছেন তার উল্টো দিক থেকে আজানের শব্দ আসছে। এবং আর একটা বিষয়, ফরিদ ভাইয়ের ফুফাতো দাদা তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন, যেহেতু তিনি রেগুলার আজান দিতেন, তাই তার দাদা বাড়ির ওই মসজিদের আজান এবং ওনার ফুফাতো দাদার ওনার যে কণ্ঠস্বর, এটা ওনার খুবই পরিচিত ছিল। উনি বলছেন, দাদি আমাদের উল্টা পাশ থেকে তো আমাদের দাদা বাড়ির মসজিদের আজানের শব্দ আসছে, এই যে আমাদের ফুফাতো দাদা আজান দিচ্ছে। ওনার দাদি বলে, কই আমি তো কোনো আজানের শব্দ শুনি না। তখন রাজীব ভাই বলে যে আমিও তো আজানের শব্দ শুনছি, আমাদের ফুফাতো দাদা তো আজান দিচ্ছেন।
কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনছেন না। এবং অদ্ভুত ব্যাপার হলো, ওনারা যেদিকে যাচ্ছেন বা যেদিকে ওনাদের পথ দেখিয়ে দেওয়া হয়েছে তার উল্টো দিকে সেই আজান হচ্ছে এবং সেই উল্টো দিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। তার মানে আসলে ওনারা উল্টো পথে যাচ্ছেন, ওনাদের বাড়ির দিকে যাচ্ছেন না। কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনতে পাচ্ছেন না। ওনার দাদি সেই উত্তর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে দেখে ওনার একটা বিলের কিনারায় এসে দাঁড়িয়েছেন। তখন ওনার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন, আমি তো এই বিলের কথা শুনেছি রে, এটা তো একটা ভয়ঙ্কর বিল। এই বিলের গল্প তো আমি শুনেছি, আমরা মনে হয় পথ ভুল করেছি, পথ ভুল করে এখানে চলে এসেছি। এখন কি করা যায়? এদিকে আজান শেষ, সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ করে তারা তিনজন দেখে দুজন লোক ওই বিলের মধ্য থেকে উঠে আসছে, পানির মধ্য থেকে উঠে আসছে। উঠে আসতে আসতে তাদের কাছে আসে, কাছে এসে বলে কিরে তোরা এসেছিস? তখন তার দাদি হঠাৎ করে তাদের কথা শুনে বলে যে, আরে আপনারা এখানে, আপনারা আমাদের আগে কিভাবে আসেন? আপনাদেরকে না সেই প্রথমে দেখে আসলাম, আপনারা ধান কাটছেন, কিভাবে এখানে আমাদের আগে চলে আসলেন? তখন বলে যে আমরা আসতে পারি, তোরা তো এখানে চলে এসেছিস, তোদেরকে আমরাই এখানে নিয়ে এসেছি, এখন এখান থেকে আর যেতে পারবি না। তখন তার দাদি খুব বিরক্ত হয়ে বলে যে আপনারা এভাবে তুই তুকারি করে কথা বলছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন। তখন ওই দুইজনই, ওই একজন পুরুষ এবং নারীর বেশে একজন মহিলা, তিনি তখন সাদা শাড়ি পরা ছিলেন, দুইজন অট্ট হাসিতে ফেটে পড়েন এবং বলেন, তোকে ছেড়ে দিতে পারি কিন্তু তোর এই দুই নাতিকে ছাড়বো না, এই দুই নাতিকে এখানে রেখে যা। তখন উনি বলেন যে আমার এই এক নাতির মা বাবা নাই, এতিম মানুষ, একে কোনো আমি ছাড়বো তো নাই, আমার যা হয় হোক, কিন্তু এদেরকে আমি ছাড়বো না। তখন ওনারা বলে এই দুইজনকে তোকে রেখে যেতেই হবে। এই বলে ওই পুরুষ লোক যেটা, সে দুই হাত বাড়ায় ওনার দাদির দিকে। ওনাদের মাঝখানে ডিস্টেন্স ছিল প্রায় 6-7 ফুট। যখন দুই হাত বাড়ায় তখন রাজীব ভাই কি করে, সে ওনার দিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে তার সেন্স লোপ পায়, সে ওই লোকের দিকে হেঁটে যাওয়া শুরু করে। তখন তার দাদি হাত দিয়ে টেনে ধরে। ওদিকে ফরিদ ভাই যে, সে কি করে, সেও নেমে ওইদিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে ওই লোকদের দিকে। তখন আর এক হাত দিয়ে দাদি ওই ফরিদ ভাইয়ের হাত টেনে ধরে। এদিকে দুইজন ছুটে যাচ্ছে, যে তারা বলছে না ওইদিকে যাবো, ওই লোকদের কাছে যাবো, কিন্তু দাদি ছাড়ছে না তাদেরকে। তখন দাদি যে কাজটি শুরু করে, উনি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে। সূরা ইয়াসিন পাঠ যখন শুরু করে তখন ফরিদ ভাই এবং রাজীব ভাইয়ের ওনাদের সেন্স ফিরে আসে, যে কি ব্যাপার, আমরা কোন দিকে যাচ্ছি, দাদি আমাদের হাত ধরে টানছে কেন? তখন তাদের সেন্স ফিরে আসে। ইতোমধ্যে তারা একটু দূরে হালকা আলো তখনও ছিল। ফরিদ ভাই, রাজীব ভাই এবং তাদের দাদি খেয়াল করে একটু দূরে দুইজন লোক মাছ বড়শি দিয়ে মাছ ধরছে। তখন তার দাদি ভাবে যে এই দুইজন লোকও মনে হয় এই দলের সদস্য, তাদেরকে ডাকবে কিনা সাহস করে, বুঝতে পারছিলেন না, কিন্তু সাহস করে ডাক দেন। কিন্তু ওই যে দূরে দুইজন ব্যক্তি তারা বসে আছেন, তারা কিন্তু মানুষ। তারা চিন্তা করছেন কি ব্যাপার, এই ভয়ঙ্কর বিলে সন্ধ্যার সময় একা একজন মহিলাদের দুটা বাচ্চা নিয়ে ওনারা এখানে দাঁড়িয়ে কি করে? সাথে তো কোনো লোকজন নাই। ওই দুইজন ব্যক্তিকে, একজন মহিলা এবং পুরুষকে কিন্তু তারা মাছ ধরছিলেন, তারা দেখছিলেন না। তখন তারা চিন্তা করে, না রে বাবা, এটা তো ভুতুরে কোনো ঘটনা হতে পারে, আমরা ওদিকে যাব না। কিন্তু যখন ওনার দাদি চিৎকার করে ডাকা শুরু করে, একটা সময় তারা বুঝতে পারে আসলে ওনার মনে হয় মানুষ। তখন তারা মাছ ধরা ফেলে ওদিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলে, আরে আপনি আপনি অমুকের বউ না? মানে তার দাদাকে চেনে আর কি এই দুইজন ব্যক্তি। বলে, হ্যাঁ আমি তো অমুকের বউ। বলে, আপনি এখানে কি করেন? তখন সব ঘটনা খুলে বলে, সর্বনাশ, আপনি তো বিশাল বিপদে পড়তে গেছিলেন, যাক তাড়াতাড়ি চলেন। তখন ওনারা দুইজন, ফরিদ ভাই, রাজীব ভাই এবং তার দাদিকে পথ দেখিয়ে আবার তাদের গ্রাম ফতেপুরে নিয়ে আসেন। তখন দেখলেন তারা টোটালটাই উল্টো পথে এসেছেন।
এদিকে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে সবাইকে তারা এই ঘটনা খুলে বলেন। ইতোমধ্যে গ্রামের মসজিদের মাইকে তাদের হারানো বিজ্ঞপ্তি বলে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল তারা হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন বা আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে তাহলে আপনারা দ্রুত আমাদের বাসায় দিয়ে যান, এরকম মাইকিং হচ্ছিল। তখনও মাইকিং চলছিল। তখন তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পরে সবার কাছে সব ঘটনা খুলে বলেন এবং নিশ্চিত হন যে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখন ওই রাত্রে ফরিদ ভাইয়ের দাদি স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি, সেই দুইজন ব্যক্তি স্বপ্নে এসেছেন। এসে বলছেন, তোর দুই নাতিকে যদি বাঁচাতে চাস তাহলে খুব দ্রুত একটি খাসি কুরবানি করে তোর বাড়ির পাশে ফেলে রাখবি, মানে বাড়ির পেছন দিকে ফেলে রাখবি। তখন তার দাদি সকালবেলা ঘুম থেকে উঠে তার দাদাকে বলেন, এই ব্যাপার, আমি তো এরকম স্বপ্ন দেখেছি। তখন তার দাদা ভাবেন যে একটা খাসির দাম আর কতই, যেহেতু আল্লাহ এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, ওই যে ঠিক আছে, আমরা একটা ছাগল কুরবানি করে বাড়ির পিছনে রেখে দেব। সত্যি সত্যি ওই দিনই ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে দেওয়া হয়। ওই ছাগলটাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির পেছনে রেখে দেওয়ার পরে ছাগলটাকে আর কেউ খুঁজে পায়নি। তো এরপরে আর কখনো উনি স্বপ্ন দেখেননি। ফরিদ ভাই এবং রাজীব ভাই দুইজনই ভালো আছেন, তাদের আর কোনো অসুবিধাও হয়নি। এবং এরপর থেকে ওনাদের সাথে এখন পর্যন্ত প্যারানরমাল কোনো ঘটনা ঘটেওনি। এই ছিল গল্প।